হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? মালবিকা সিরিজের চতুর্থ খণ্ডে আপনাদের সকলকে স্বাগত। যারা প্রথমেই চতুর্থ খণ্ডে পৌঁছেছেন তাদের উদ্দেশ্যে বলছি, প্রথম 3টি খণ্ড না দেখলে এই ভিডিওটির কিছুই বুঝবেন না। মালবিকা সিরিজের প্রথম 3টি খণ্ড লিংক রয়েছে ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে। প্রথমে তা দেখে আসুন, আর যদি আগেই দেখে থাকেন তবে চলুন আজকে শুরু করা যাক। সেই রাতটা ছিল কৃষ্ণপক্ষের সপ্তমী। চাঁদ ছিল কিন্তু আলো ছিল না, মেঘে ঢাকা ভারী। অর্ণব সারাদিন অস্বস্তি অনুভব করছিল। তার ডান হাতের লাল চিহ্নটা হালকা স্পন্দিত হচ্ছিল, যেন হৃদস্পন্দনের সঙ্গে তাল মিলিয়ে। সন্ধ্যার পর হঠাৎ বাড়ির ভেতর অকারণ ঠান্ডা নেমে আসে। জানালা বন্ধ, বাতাস নেই, তবু পর্দা সামান্য দুলছে। রাত গভীর হলে সে আবার দক্ষিণ ঘরে যায়। ঘরে ঢুকতেই একটা গন্ধ টের পায়, পচা ফুলের মতো, কিন্তু তাতে ধূপের মিশ্রণ। মেঝের মণ্ডল এখন প্রায় মুছে গেছে, কিন্তু কেন্দ্রে হালকা আভা আছে। চোখে দেখা যায় না, অনুভবে টের পাওয়া যায়। সে হাঁটু গেড়ে বসে হাত রাখতেই ঘরটা যেন নিঃশ্বাস নিল। দেয়ালের ছায়াগুলো লম্বা হয়ে ওঠে। প্রদীপ নেই, তবু আলো বদলে যায়। হঠাৎ তার কানে ভেসে আসে ফিসফিস, একটা নয় একাধিক। প্রথমে অস্পষ্ট, তারপর পরিষ্কার। ফিরিয়ে দাও, মুক্তি, শেষ করোকে। কণ্ঠগুলো ভিন্ন, বয়স ভিন্ন, পুরুষ নারী মিশ্রিত। 6টি। অর্ণব উঠে দাঁড়ায়। তার বুকের ভেতর কাঁপুনি, কিন্তু পা নড়ে না, যেন মেঝে তাকে আটকে রেখেছে। হঠাৎ দরজার পাশে একটা ছায়া ঘন হয়ে ওঠে, ধীরে ধীরে আকার নেয়। একটি কিশোরী মেয়ে, বয়স 18-19-এর বেশি নয়। চুল কাঁধ পর্যন্ত, মুখ ফ্যাকাশে, চোখ দুটি গভীর, অস্বাভাবিক গভীর। অর্ণব তাকে চিনতে পারে না, কিন্তু তার ভেতর থেকে একটা নাম উঠে আসে, মৃণালিনী। মেয়েটি হাসে না, কাঁদেও না, সে শুধু বলে, দিদি বলেছিল ছাড়বে না। তার কণ্ঠে অভিযোগ নেই, কিন্তু ক্লান্তি আছে। তার পায়ের নিচে ছায়া নেই। অর্ণব পিছিয়ে যেতে চায়, কিন্তু আরেকটা ছায়া দেয়ালের সঙ্গে লেপ্টে ওঠে। একজন মধ্যবয়সী পুরুষ, মুখে আতঙ্কের স্থায়ী ছাপ। তার গলার জায়গায় কালচে দাগ। সে কথা বলতে পারে না, কিন্তু চোখে মিনতি। তারপর একে একে আরও অবয়ব। এক বৃদ্ধা, এক কিশোর, এক শ্রমিক, এক অচেনা নারী। 6টি অবয়ব মণ্ডলের 6 কোণে দাঁড়িয়ে থাকে। তারা সবাই একসঙ্গে তাকিয়ে থাকে অর্ণবের দিকে। মণ্ডলের কেন্দ্র তখন জ্বলজ্বল করছে, এই প্রথম দৃশ্যমান আলো। মৃণালিনী ধীরে ধীরে এগিয়ে আসে। তার পা মেঝে ছোঁয় না। সে অর্ণবের সামনে এসে থামে, বলে, সে আমাকে ডাকছিল, আমি যেতে চাইনি। কথাটা শুনে অর্ণবের শরীর ঠান্ডা হয়ে যায়। মানে, মালবিকার আহ্বানে মৃণালিনীর আত্মা শান্ত ছিল না, তাকে টেনে আনা হচ্ছিল। হঠাৎ মৃণালিনী অর্ণবের ডান হাত স্পর্শ করে। স্পর্শ ঠান্ডা নয়, বরফের মতো নয়, বরং শূন্যতার মতো। সঙ্গে সঙ্গে অর্ণবের চোখের সামনে দৃশ্য ভেঙে যায়। সে দেখে অমাবস্যার রাত, মালবিকা মন্ত্র পড়ছেন, মণ্ডলের ভেতরে 6টি ছায়া কাঁপছে, আর মাঝখানে এক ক্ষীণ আলো। মৃণালিনীর আত্মা পুরোপুরি আসতে চায় না। মালবিকা কাঁপা গলায় বলছেন, আমি কথা দিয়েছি, আমি তোমাকে ছাড়ব না। আর সেই আলো থেকে ভেসে আসে কণ্ঠ, দিদি আমায় যেতে দাও। মন্ত্র থামে না, আকুলতা থামে না। সেই টানাপোড়েনেই যজ্ঞ অসম্পূর্ণ থেকে যায়। বর্তমানে ফিরে এসে অর্ণব হাঁপাতে থাকে। ঘরের তাপমাত্রা হঠাৎ নেমে যায়। দেয়ালের ফাটল থেকে ধোঁয়ার মতো কালো রেখা বেরোয়। 6টি আত্মা একসঙ্গে ফিসফিস করতে থাকে, বাঁধা 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 মৃণালিনী। এবার স্পষ্ট বলে, আমরা ওর সঙ্গে বাঁধা নই, আমরা কেন্দ্রের সঙ্গে বাঁধা। অর্ণব বুঝতে পারে মালবিকা নিজেও এখন এই বন্ধনের অংশ। তিনি আর সম্পূর্ণ স্বাধীন চেতনা নন, একটি শক্তির গিঁট। ঠিক তখন ঘরের এক কোণে আরেকটি অবয়ব স্পষ্ট হয়,
উচ্চ, স্থির, চোখে পরিচিত দীপ্তি অনিরুদ্ধ, কিন্তু তার অবয়ব অন্যদের মতো অস্থির নয়। সে যেন অর্ধেক আলো, অর্ধেক ছায়া। সে অর্ণবের দিকে তাকিয়ে ধীরে মাথা নাড়ে। তার কণ্ঠ শোনা যায় না, কিন্তু ঠোঁট নড়ে, শেষ করো। এই মুহূর্তে মণ্ডলের কেন্দ্র আগুনের মতো জ্বলে ওঠে। দক্ষিণ ঘরের দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায়। জানালার কাঁচ কেঁপে ওঠে। অর্ণব অনুভব করে তার বুকের ভেতর যেন কেউ হাত ঢুকিয়ে টানছে। মৃণালিনী হঠাৎ চিৎকার করে ওঠে। এটা ভয়ঙ্কর চিৎকার নয়, বরং মুক্তি না পাওয়ার আর্তনাদ। দেয়াল থেকে ছায়াগুলো বিচ্ছিন্ন হয়ে ঘুরতে থাকে ঘূর্ণির মতো। 6টি আত্মা মণ্ডলের 6 কোণে আবর্তিত হতে থাকে। অনিরুদ্ধ সামনে এগিয়ে এসে অর্ণবের কাঁধে হাত রাখে। স্পর্শে আগুন নয়, শক্তি। এক মুহূর্তের জন্য অর্ণব বুঝতে পারে অনিরুদ্ধ পুরোপুরি মারা যায়নি, সে ছিল ধারক। এখন সে ক্লান্ত। মৃণালিনী শেষবার বলে, আমায় যেতে দাও। ঘরের সব আলো নিভে যায়। এক প্রচণ্ড শব্দ, যেন মাটির নিচে কিছু ভেঙে গেল। অর্ণব জ্ঞান হারায়। ভোরে সে দক্ষিণ ঘরের মেঝেতে পড়ে থাকে। মণ্ডলের কেন্দ্রীয় চিহ্ন ফেটে গেছে। 6 কোণের দাগ প্রায় অদৃশ্য। ঘরে আর কোনো গন্ধ নেই, কোনো ফিসফিস নেই, কিন্তু তার ডান হাতের দাগ এখন গাঢ় কালচে। সে জানে কিছু মুক্ত হয়েছে, কিন্তু সব নয়। কারণ আয়নায় তাকালে তার পেছনে মাঝে মাঝে এখনো একটি নারীর অস্পষ্ট ছায়া দাঁড়িয়ে থাকে। সেই দিনের পর থেকে অর্ণবের জীবনে পরিবর্তন আসে খুব ধীরে, প্রায় অদৃশ্যভাবে, যেমন করে পানি পাথরের ভেতর ঢুকে ফাটল তৈরি করে। প্রথম কয়েকদিন সে নিজেকে বোঝানোর চেষ্টা করে সবকিছু ক্লান্তি, মানসিক চাপ, অতিরিক্ত কল্পনার ফল। কিন্তু শরীর যুক্তির কথা শোনে না। রাতের বেলা যখন সে একা থাকে, তখন ঘরের নীরবতা আর নিস্তব্ধ থাকে না, সেটা যেন অপেক্ষা হয়ে ওঠে। আয়নার সামনে দাঁড়ালে সে লক্ষ্য করে তার নিজের চোখের গভীরতা বদলে যাচ্ছে। আগের মতো সরল প্রতিফলন নেই, যেন চোখের ভেতর আরেকটি স্তর, যেখানে কেউ তাকিয়ে আছে। সে যতক্ষণ তাকিয়ে থাকে ততক্ষণ সেই অনুভূতিটা বাড়তে থাকে, যেন ভেতর থেকে কেউ তার দৃষ্টির সঙ্গে দৃষ্টি মেলাতে চাইছে। একদিন সে হঠাৎ আয়নার দিকে ঝুঁকে পড়ে খুব কাছে গিয়ে নিজের চোখের মনির দিকে তাকায়। এক মুহূর্তের জন্য সে স্পষ্ট দেখে তার নিজের প্রতিবিম্বের ঠোঁট নড়ে ওঠে, অথচ সে নিজে নড়ে না। এরপর শুরু হয় স্পর্শের পরিবর্তন। ডান হাতের কালচে দাগটা মাঝে মাঝে উষ্ণ হয়ে ওঠে, যেন ভেতরে ধীরে কিছু জ্বলছে। আবার কখনো পুরো হাতটা নিস্তেজ হয়ে যায়। সে ছুঁয়ে দেখে, কিন্তু অনুভূতি আসে দেরিতে, যেন শরীর আর মনের মধ্যে সূক্ষ্ম ব্যবধান তৈরি হচ্ছে। এক রাতে সে ঘুম থেকে উঠে দেখে তার হাত নিজের অজান্তেই মেঝেতে অদ্ভুত চিহ্ন আঁকছে, বৃত্তরেখা, বিন্দু, ঠিক সেই মণ্ডলের মতো যেটা সে দক্ষিণ ঘরে দেখেছিল। সে ভয় পেয়ে হাত থামাতে চায়, কিন্তু কয়েক সেকেন্ড তার হাত তার কথা শোনে না। এরপর আসে কণ্ঠ। প্রথমে খুব ক্ষীণ দূরের মতো, তারপর ধীরে ধীরে পরিষ্কার হয়। কিন্তু সেটা 6টি আত্মার মতো নয়, এটা একটি নারীর কণ্ঠ, শান্ত, স্থির, গভীর, অসম্পূর্ণ। অর্ণব বুঝে যায় এটা মৃণালিনী নয়। এই কণ্ঠে অনুরোধ নেই, এখানে আছে দাবি। এরপর আসে কণ্ঠ। প্রথমে খুব ক্ষীণ দূরের মতো, তারপর ধীরে ধীরে পরিষ্কার হয়। কিন্তু সেটা 6টি আত্মার মতো নয়, এটা একটি নারীর কণ্ঠ,
শান্ত, স্থির, গভীর, অসম্পূর্ণ। অর্ণব বুঝে যায় এটা মৃণালিনী নয়। এই কণ্ঠে অনুরোধ নেই, এখানে আছে দাবি। এক রাতে সে স্পষ্ট শুনতে পায়, তুমি থামিয়েছ, এখন শেষ করবে। তার শরীর ঠান্ডা হয়ে যায়। সে উঠে বসে। ঘর অন্ধকার, কিন্তু জানালার দিকে হালকা লাল আভা। সেই একই আভা দক্ষিণ ঘরের। ধীরে ধীরে সে বুঝতে শুরু করে মালবিকা শুধু বেঁচে নেই, তিনি অপেক্ষা করছেন। তিনি সম্পূর্ণ শক্তি নন, আবার সম্পূর্ণ বিলীনও নন। তিনি আটকে আছেন অসম্পূর্ণ ইচ্ছার মধ্যে। আর সেই ইচ্ছা এখন অর্ণবের ভেতরে প্রবেশ করছে। দিনের বেলা অর্ণব স্বাভাবিক থাকতে পারে, কিন্তু রাত হলেই তার চিন্তাধারা বদলে যায়। সে এমন কিছু ভাবতে শুরু করে যা তার নিজের নয়। মন্ত্রের শব্দ, অজানা সংস্কৃত উচ্চারণ, শক্তি, পুনর্জন্ম, আহ্বান। সে নিজেই টের পায় তার যুক্তি আর ইচ্ছার ভেতরে আরেকটি স্রোত বইছে। এক রাতে অনেকক্ষণ জেগে থাকার পর সে হঠাৎ আয়নার সামনে দাঁড়ায়। এইবার সে নিজেকে ডাকে না, সে অপেক্ষা করে। ধীরে ধীরে তার ঠোঁট নড়ে, কিন্তু সে জানে সে কথা বলছে না। আয়নার ভেতর থেকে কণ্ঠ ভেসে আসে, আমি ছাড়িনি। অর্ণবের বুকের ভেতর ধাক্কা লাগে। মালবিকা। এই প্রথমবার তিনি সরাসরি প্রকাশ পেলেন। পুরো অবয়বে নয়, কিন্তু কণ্ঠে, ইচ্ছায়, উপস্থিতিতে। অর্ণব বুঝতে পারে এই শরীর এখন শুধু তার নিজের নয়, এটা একটি পথ, একটি অসম্পূর্ণ যজ্ঞের শেষ দরজা। তার ডান হাতের দাগ তখন জ্বলছে, মাথার ভেতর শব্দ ঘুরছে, আর আয়নার ভেতর তার চোখ ধীরে ধীরে বদলে যাচ্ছে। কিন্তু সবচেয়ে অস্বস্তিকর ব্যাপারটা ভয় নয়, নিয়ন্ত্রণের সূক্ষ্ম সরে যাওয়া। অর্ণব হঠাৎ টের পেল তার চিন্তাগুলো আর সরল রেখায় এগোয় না। মাঝে মাঝে যেন কোথাও অদৃশ্য একটি বাঁক পড়ে, যেখানে সিদ্ধান্ত নেওয়ার আগেই সিদ্ধান্তটা ঠিক হয়ে থাকে। সে কথা বলতে গেলে বাক্য গঠনের আগেই শব্দগুলো প্রস্তুত থাকে, আর লেখা শুরু করলে হাত আগে এগোয়, মস্তিষ্ক পরে ব্যাখ্যা দেয়। সে নিজেকে থামিয়ে দেখে এই অদৃশ্য পূর্ব নির্ধারণ কোথা থেকে আসছে। কোনো কণ্ঠ শোনা যায় না, কোনো স্পষ্ট উপস্থিতি নেই, কিন্তু প্রতিটি ভাবনার আগে এক মুহূর্তের ক্ষুদ্র ছায়া পড়ে, যেন কেউ পথ দেখিয়ে দিচ্ছে, অথচ সামনে দাঁড়িয়ে নেই। এই অদৃশ্য প্রভাবটাই তাকে সবচেয়ে বেশি বিচলিত করে, কারণ এটা ভয় দেখায় না, বরং যুক্তির ভেতর ঢুকে পড়ে। সেদিন রাতেই সে খেয়াল করে তার শরীরের ভেতর সময়ের বোধ বদলে যাচ্ছে। ঘড়ির কাঁটা এগোয়, কিন্তু তার কাছে কিছু মুহূর্ত লম্বা হয়ে যায়, আবার কিছু সময় হঠাৎ হারিয়ে যায়। সে টেবিলে বসেছিল, হঠাৎ দেখে কাগজে অদ্ভুত রেখা আঁকা বৃত্ত, তার ভেতরে বিন্দু, চারদিকে ছড়িয়ে থাকা 6টি অসম্পূর্ণ চিহ্ন। সে মনে করার চেষ্টা করে কখন আঁকল, কোনো স্মৃতি নেই। কাগজের ওপর আঙ্গুল বুলাতেই সেই চিহ্নগুলো যেন পরিচিত লাগে, অথচ সে নিজে কখনো শেখেনি। তার ভেতর এক ধরনের অস্বাভাবিক স্থিরতা জন্ম নেয়, যেন ভয় পাওয়ার জায়গায় এখন বোঝার তাগিদ কাজ করছে। এই পরিবর্তনটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ ভয় মানুষকে দূরে সরায়, কিন্তু বোঝার আকর্ষণ তাকে আরও কাছে টানে। পরের কয়েকদিনে অর্ণব নিজেকে পর্যবেক্ষণ করতে শুরু করে। সে কথা কম বলে, আয়নার সামনে দাঁড়িয়ে থাকে বেশি। তার চোখের গভীরে এখন মাঝে মাঝে অদ্ভুত এক ঝিলিক দেখা যায়, যেন আলো নয়, বরং কোনো স্মৃতির প্রতিফলন। সে অনুভব করে তার দৃষ্টি যখন স্থির হয়, তখন আশেপাশের জিনিসগুলো যেন স্থির হয়ে যায়, আর যখন সে মনোযোগ সরায়, তখন বাস্তবতা আবার চলতে শুরু করে। এই অনুভূতি তাকে ভয় পাইয়ে দেয় না, বরং সে বুঝতে চেষ্টা করে এই প্রভাব কি তার নিজের, নাকি কোনো অসম্পূর্ণ শক্তির প্রতিধ্বনি। এক রাতে খুব নিস্তব্ধতার মধ্যে সে আবার দক্ষিণ ঘরের কথা ভাবে। তার মনে হয়
জায়গাটা শুধু একটি স্থান নয়, একটি অসমাপ্ত প্রক্রিয়া যা এখন তার ভেতরেই চলতে শুরু করেছে। সে চোখ বন্ধ করে সেই ঘরের মেঝের মণ্ডল কল্পনা করে। আশ্চর্যভাবে তার কল্পনায় মণ্ডলটি আগের চেয়ে পরিষ্কার, রেখাগুলো সম্পূর্ণ, কোণগুলো নিখুঁত। সে বুঝতে পারে সে যা দেখছে তা শুধু স্মৃতি নয়, এটি পুনর্গঠন। এই পুনর্গঠন কোথা থেকে আসছে তার নিজের অভিজ্ঞতা এত নিখুঁত হতে পারে না, যেন কোনো অদৃশ্য জ্ঞান তার মধ্যে ধীরে ধীরে গড়ে উঠছে। এই সময়েই মালবিকার উপস্থিতি নতুনভাবে অনুভূত হতে শুরু করে, কণ্ঠ হিসেবে নয়, নির্দেশ হিসেবে নয়, বরং এক ধরনের ইচ্ছা হিসেবে। সরাসরি কোনো কথা নয়, কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় একটি নির্দিষ্ট দিকের প্রতি আকর্ষণ। অর্ণব যখন কোনো কিছু এড়িয়ে যেতে চায়, তখন সেই দিকেই তার মন বারবার ফিরে আসে। সে বুঝতে পারে এটি জোর করে চাপানো কিছু নয়, বরং তার নিজের চিন্তার ভেতরেই ঢুকে থাকা এক ধরনের প্ররোচনা। এই সূক্ষ্মতা তাকে আরও অস্থির করে তোলে, কারণ এতে প্রতিরোধ করার মতো কোনো স্পষ্ট প্রতিপক্ষ নেই। একদিন সে নিজের হাতের দাগটির দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকে। কালচে সেই চিহ্নটি এখন আর স্থির নেই, ভেতরে যেন খুব সূক্ষ্মভাবে নড়াচড়া করছে, যেমন পানির নিচে বালির রেখা সরে যায়। সে আঙ্গুল দিয়ে ছুঁয়ে দেখে উষ্ণতা আছে, কিন্তু জ্বালা নেই। তখন তার মনে হয় এই দাগটি কোনো ক্ষত নয়, এটি একটি চিহ্ন যা কিছু ধরে রাখছে অথবা কিছু প্রবেশের পথ খুলে দিয়েছে। সে ধীরে ধীরে উপলব্ধি করে যা কিছু দক্ষিণ ঘরে অসম্পূর্ণ ছিল, তার একটি অংশ এখন তার ভেতরে স্থাপিত হয়েছে। সেই রাতেই দীর্ঘ চিন্তার পর অর্ণব একটি সিদ্ধান্ত নেয়। সে আর এই প্রভাবকে দূরে ঠেলে রাখবে না, সে এটাকে বুঝতে চেষ্টা করবে। কারণ যতক্ষণ না সে জানে কি ঘটছে, ততক্ষণ সে কেবল প্রতিক্রিয়া দেখাবে, নিয়ন্ত্রণ পাবে না। সে নিজের ডেস্কে বসে কাগজ নিয়ে আবার সেই চিহ্ন আঁকতে শুরু করে, এইবার সচেতনভাবে। আশ্চর্যভাবে তার হাত থামে না, দ্বিধা করে না, রেখাগুলো নিজে থেকেই সঠিক জায়গায় বসে যায়। আঁকা শেষ হলে সে বুঝতে পারে মণ্ডলটি এখন সম্পূর্ণ। এই উপলব্ধির সঙ্গে সঙ্গে তার ভেতরে এক ধরনের ভারী নীরবতা নেমে আসে। কোনো শব্দ নেই, কোনো ফিসফিস নেই, কিন্তু এক ধরনের উপস্থিতি স্পষ্ট, যেন কিছু অপেক্ষা করছিল আর এখন তা প্রস্তুত। অর্ণব জানে সে একটি সীমা পার করেছে। আগে যা ছিল অনিয়ন্ত্রিত প্রভাব, এখন তা ধীরে ধীরে তার নিজের অংশ হয়ে উঠছে। সে বুঝতে পারে এখান থেকে আর ফিরে যাওয়া আগের মতো সহজ হবে না। রাত আরো গভীর হলে সে আবার আয়নার সামনে দাঁড়ায়। এইবার তার দৃষ্টি স্থির, ভয়হীন। সে নিজের চোখের দিকে তাকিয়ে থাকে দীর্ঘক্ষণ। ধীরে ধীরে সে খেয়াল করে তার চোখের গভীরে একটি অচেনা স্তর তৈরি হয়েছে, যেখানে প্রতিফলনটা একটু আলাদা, যেন তার দৃষ্টির পেছনে আরেকটি দৃষ্টি, যা সরাসরি সামনে তাকায় না, বরং ভেতর থেকে পর্যবেক্ষণ করে। এই অনুভূতিটা আর হঠাৎ নয়, এটি এখন স্থায়ী। অর্ণব বুঝতে পারে সে একা নয়, কিন্তু সেই উপস্থিতি আলাদা সত্তা হিসেবে নেই, বরং তার নিজের ভেতরেই মিশে যাচ্ছে ধীরে, স্থিরভাবে। এই পর্যায়ে ভয় আর শিহরণ এক জায়গায় এসে মিশে যায়, কারণ অর্ণব আর নিশ্চিত নয় কোনটা তার নিজের ইচ্ছা আর কোনটা সেই অসম্পূর্ণ শক্তির প্রবাহ। তবু সে থামে না। তার ভেতরের কৌতূহল এখন ভয়কে অতিক্রম করেছে। সে জানে সামনে যা আছে তা শুধু অতীতের রহস্য নয়, বরং একটি প্রক্রিয়ার পরিণতি যা এখন তার মধ্যেই এগোচ্ছে। আর এই প্রক্রিয়া যত এগোয় তত স্পষ্ট হয় অসম্পূর্ণ কোনো কিছু কখনো নিজে থেকে থেমে থাকে না, সেটি শেষ হওয়ার পথ খুঁজে নেয়, আর সেই পথ কখনো কখনো মানুষের ভেতর দিয়েই তৈরি হয়। আর এখানেই শেষ করছি মালবিকা সিরিজের ৪র্থ খণ্ড।
যেহেতু সিরিজের এ পর্যন্ত চলে এসেছেন, তার মানে আপনাদের অবশ্যই ভালো লাগছে। তো আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যেন এতে করে আমরা আরও নিত্য নতুন রহস্যে ঘেরা চমকপ্রদ গল্প বানাতে আগ্রহী হব। আবারও ফিরব রহস্যে ঘেরা তন্ত্রমন্ত্রের জালে বোনা পঞ্চম খণ্ড নিয়ে। যতদিন পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।